সকালবেলা জানালা খুললেই আমরা এক মুঠো তাজা বাতাস চাই, কিন্তু তার বদলে যদি নাকে আসে পচা আবর্জনার দুর্গন্ধ। বাংলাদেশ দ্রুত বর্ধনশীল এক অর্থনীতির দেশ, কিন্তু এই উন্নয়নের চাকায় পিষ্ট হয়ে আমাদের শহরগুলো কি ধীরে ধীরে এক একটি ডাম্পিং স্টেশনে পরিণত হচ্ছে? প্রতিদিন বাংলাদেশে প্রায় 30,000 টনের বেশি বর্জ্য উৎপন্ন হয়। শহর থেকে গ্রাম, প্লাস্টিক আর বর্জ্যের এই পাহাড় আমাদের অস্তিত্বকে আজ হুমকির মুখে ফেলেছে। আজকের ভিডিওতে আমরা জানব আমাদের বর্জ্য ব্যবস্থাপনার আসল চিত্র এবং কেন আমরা এই সংকট থেকে বের হতে পারছি না। আমাদের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা এখনও সেই মানধাতা আমলের। যত্রতত্র ময়লা ফেলা এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হলো প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। আমাদের দেশে এখনও অধিকাংশ বর্জ্য ল্যান্ডফিল বা ভাগাড়ে ফেলার উপর নির্ভরশীল। বাংলাদেশে কাগজে কলমে প্রচলিত প্রধান 5টি উপায়ে বর্জ্য নিষ্কাশন করা হয়। ল্যান্ডফিলিং, এটি বাংলাদেশের সবচেয়ে সাধারণ পদ্ধতি। শহর বা সিটি কর্পোরেশনের বর্জ্য সংগ্রহ করে শহরের উপকণ্ঠে কোনো নিচু জমিতে বা নির্দিষ্ট করা ডাম্পিং সাইটে ফেলে রাখা হয়। 2. রিসাইক্লিং বা পুনঃচক্রায়ন, বাংলাদেশে একটি বিশাল অনানুষ্ঠানিক খাত, যেমন ভাঙাড়ির দোকান ও টোকাই এই কাজে নিয়োজিত। 3. কম্পোস্টিং বা জৈব সার তৈরি, এই পদ্ধতিতে বাসাবাড়ির সবজির খোসা বা খাবারের উচ্ছিষ্ট পচিয়ে জৈব সার তৈরি করা হয়। 4. ইনসিনারেশন বা দাহন, এটি মূলত হাসপাতালের বর্জ্য বা ঝুঁকিপূর্ণ বর্জ্য নিষ্কাশনে ব্যবহৃত হয়। বিশেষ চুল্লিতে উচ্চ তাপমাত্রায় বর্জ্য পুড়িয়ে ছাই করে ফেলা হয় যাতে জীবাণু ছড়িয়ে না পড়ে। 5. বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, ওয়াস্ট টু এনার্জি, কিন্তু কাগজে কলমে এই 5 ধরনের বর্জ্য নিষ্কাশনের কথা উল্লেখ থাকলেও সেগুলোর প্রয়োগকরণ অব্যবস্থাপনার তুঙ্গে। অব্যবস্থাপনার একটি চিত্র হলো বিপজ্জনক মিশ্রণ। বাসাবাড়ির পচনশীল আবর্জনার সাথে মিশছে ইলেকট্রিক বর্জ্য বা ওয়াস্ট এবং হাসপাতালের বিপজ্জনক মেডিকেল বর্জ্য। জলাবদ্ধতা, ড্রেনগুলোতে প্লাস্টিকের স্তূপ জমে থাকায় সামান্য বৃষ্টিতে শহর তলিয়ে যাচ্ছে। পরিবেশ দূষণ, ল্যান্ডফিল বা ময়লা ফেলার নির্দিষ্ট স্থানগুলোতে আধুনিক কোনো ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই, ফলে বিষাক্ত লিচেট মিশছে মাটির নিচে এবং জলাশয়। প্রশ্ন জাগতে পারে, দায়িত্বপ্রাপ্তরা কী করছেন? কোটি কোটি টাকার প্রকল্প পাস হয়, কিন্তু তাদের প্রতিফলন রাস্তায় দেখা যায় না। বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি একক কোনো মন্ত্রণালয়ের অধীনে নয়, বরং কাজের ধরন অনুযায়ী কয়েকটি মন্ত্রণালয় ও সংস্থা এটি দেখাশোনা করে। এর মধ্যে প্রধান ভূমিকা পালন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রধান তদারককারীর ভূমিকা পালন করেন। বর্জ্য সংগ্রহ, অপসারণ এবং মাঠ পর্যায়ে ব্যবস্থাপনার মূল দায়িত্ব এই মন্ত্রণালয়ের অধীনে থাকা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর। সিটি কর্পোরেশন ও পৌরসভা শহরাঞ্চলের প্রতিদিনের গৃহস্থালির ও কঠিন বর্জ্য সংগ্রহ করে এবং নির্দিষ্ট স্থানে ফেলার কাজ তারা সরাসরি করে থাকে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পৌরসভা ও গ্রাম পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো নির্মাণে সহায়তা করে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নীতি নির্ধারক, বর্জ্য ব্যবস্থাপনার আইন প্রণয়ন এবং পরিবেশগত মান নিয়ন্ত্রণ এই মন্ত্রণালয়ের কাজ। এছাড়াও বর্জ্যের ধরন অনুযায়ী আরও কিছু মন্ত্রণালয় কাজ করে, যেমন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়। এখন যদি প্রশ্নটি হয়, রাস্তাঘাট বা শহরের আবর্জনা পরিষ্কারের দায়িত্ব কার, তবে উত্তর হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন বা পৌরসভার মাধ্যমে। আর যদি আইনের বা পরিবেশ রক্ষার কথা বলা হয়, তবে সেটি পরিবেশ মন্ত্রণালয়। কিন্তু এতগুলো প্রতিষ্ঠান বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার সাথে সম্পর্কিত থাকার পরেও সেটির প্রতিফলন বাস্তবে দেখা যায় না কেন? উত্তর হলো সমন্বয়ের অভাব। সিটি কর্পোরেশন, ওয়াসা এবং পরিবেশ অধিদপ্তরের মধ্যে কাজের কোনো দীর্ঘমেয়াদী সমন্বয় নেই। আইন অনুযায়ী ঢাকা দিয়ে ময়লা নেওয়ার কথা থাকলেও দিনের বেলা খোলা টাকের দুর্গন্ধ ছড়িয়ে ময়লা নেওয়া হচ্ছে। উন্নত বিশ্বে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আর আমরা ব্যস্ত ল্যান্ডফিলের জায়গা দখল নিয়ে। ডাস্টবিন কেনা হয় ঠিকই, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো কিছুদিন পরে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়।
এই অব্যবস্থাপনা শুধু চোখের পীড়া নয়, এটি একটি নীরব ঘাতক। রোগ বলায় যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া থেকে শুরু করে টাইফয়েড ও চর্মরোগের মূল উৎস এই অব্যবস্থাপনা। আমাদের ফেলে দেয়া প্লাস্টিক মাছের পেটে যাচ্ছে এবং পরোক্ষভাবে তা আমাদের খাবার টেবিলে ফিরে আসছে, যা ক্যান্সারের অন্যতম কারণ। জলাবদ্ধতার রোগ ব্যাধির কারণে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার শ্রম ঘন্টা নষ্ট হচ্ছে। আমাদের এই বিশাল জনগোষ্ঠীর বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা করাটা সত্যি চ্যালেঞ্জিং একটা বিষয়। এর জন্য আমরা উন্নত বিশ্বের দেশগুলো থেকে ইন্সপিরেশন নিতে পারি, যেমন চীন ও জাপান। চীন এবং জাপান বিশ্বের অন্যতম দক্ষ বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির জন্য পরিচিত। জাপান মূলত উচ্চ প্রযুক্তি এবং কঠোর শৃঙ্খলা মেনে চলে, অন্যদিকে চীন সাম্প্রতিক বছরগুলোতে বিশাল আকারের অবকাঠামো ও আধুনিক প্রযুক্তির দিকে ঝুঁকছে। জাপান জিরো ওয়েস্টের দেশ। জাপানে বর্জ্য ব্যবস্থাপনার মূল ভিত্তি হলো অত্যন্ত কঠোরভাবে আবর্জনা আলাদা করা বা ওয়েস্ট সেগ্রেগেশন। জাপানিরা তাদের বর্জ্যকে শুধু ভেজা বা শুকনো নয়, বরং অনেকগুলো ভাগে ভাগ করে থাকে, যেমন দাহ্য, অদাহ্য, বোতল, ক্যান, কার্ডবোর্ড ইত্যাদি। কিছু এলাকায় এই বিভাজন বৃষ্টিরও বেশি হয়। ইনসিনারেশন। জাপানে ভূমির অভাব থাকায় তারা ল্যান্ডফিলের বদলে পুড়িয়ে ফেলাকে প্রাধান্য দেয়। তাদের ইনসিনারেশন প্ল্যান্টগুলো এতই উন্নত যে সেখান থেকে কোনো বিষাক্ত ধোঁয়া বের হয় না এবং সেই তাপ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সেখানে নির্দিষ্ট গৃহস্থালী সরঞ্জাম যেমন টিভি, ফ্রিজ ফেলে দেওয়ার জন্য উল্টো ফি দিতে হয়, যা উৎপাদনকারী কোম্পানিকে রিসাইক্লিং করতে বাধ্য করে। অন্যদিকে চীন হলো আধুনিকায়ন এবং স্পঞ্জ সিটি। চীন আগে বিশ্বের বর্জ্য আমদানিকারক ছিল, কিন্তু 2018 সাল থেকে তারা নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনেছে। চীনে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। তারা বিশাল সব ইনসিনারেশন প্ল্যান্ট তৈরি করেছে, যা প্রতিদিন হাজার হাজার টন আবর্জনা পুড়িয়ে গ্রিডে বিদ্যুৎ উৎপাদন করে। সাংহাইয়ের মতো শহরগুলোতে বর্জ্য বিন বা ডাস্টবিনগুলোতে সেন্সর এবং এআই ক্যামেরা থাকে। কেউ ভুলভাবে আবর্জনা ফেললে তাকে তাৎক্ষণিক শনাক্ত করা যায়। চীন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর অত্যন্ত কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং বায়োডিগ্রেডেবল বা পচনশীল প্লাস্টিকের ব্যবহার বাড়াচ্ছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, দুটি দেশের মধ্যে সাধারণ কিছু মিল আছে। উভয় দেশে সার্কুলার ইকোনমি ধারণায় বিশ্বাসী, অর্থাৎ পণ্য তৈরির সময় থেকে মাথায় রাখা হয় যেন এটি ব্যবহারের পর আবার অন্য কিছু তৈরিতে কাজে লাগে, কোনো কিছুই যাতে ফেলে দেওয়া না হয়। জাপান বা চীনের এই উন্নত প্রযুক্তিগুলোর মধ্যে কোনটি আপনার মনে হয় বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি উপযোগী হতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আসা যাক আমাদের দেশে এর সম্ভাব্য সমাধান কি হতে পারে। সমস্যা যেহেতু বিশাল, সমাধানও হতে হবে বহুমুখী। শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই, পরিবর্তন শুরু হতে হবে আমাদের ঘর থেকেই। প্রথমে উৎসস্থল পৃথকীকরণ বা সোর্স সেগ্রেগেশন। পচনশীল, প্লাস্টিক এবং কাঁচ এই 3 ভাগে ময়লা আলাদা করার অভ্যাস করতে হবে। বর্জ্য থেকে সম্পদ। বর্জ্যকে সমস্যা না ভেবে সম্পদে রূপান্তর করতে হবে। জৈব সার উৎপাদন এবং ইনসিনারেশন প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনই হলো ভবিষ্যৎ। আইন প্রয়োগ। যেখানে সেখানে ময়লা ফেললে কঠোর জরিমানা এবং পলিউটার পেস নীতি বাস্তবায়ন করতে হবে। জনসচেতনতা। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্য ব্যবহার বাড়ানো এবং 3R রিডিউস, রিইউজ, রিসাইকেল নীতি মেনে চলা। আমরা কি এমন একটি দেশ রেখে যাব আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যেখানে নিঃশ্বাস নিতেও কষ্ট হবে? এখনও সময় ফুরিয়ে যায়নি। কর্তৃপক্ষের সদিচ্ছা আর আমাদের সচেতনতাই পারে এই বর্জ্যের পাহাড় সরিয়ে একটি বসবাসযোগ্য সবুজ বাংলাদেশ করতে। ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করুন। আপনার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা কেমন? কমেন্টে আমাদের জানান। আসসালামু আলাইকুম।